অপরিচিত কারো বাড়িতে এসে জল চাওয়াই যায় এ এমন কিছু নয়। তখন বাঁধো বাঁধো ঠেকে না, কিন্তু এখানে কেমন যেন সংকোচ হচ্ছে। জল চাইলে এরা কি ভাববে ছেলে ঘাবড়ে গেছে? মেয়ে দেখতে এসে ঘাবড়ে যাওয়া কি কাজের কথা? তখন কি ইমপ্রেশন ঢিলে হয়ে যাবে না? মানে পাত্রী দেখতে এসে জল চাইতে গিয়ে শেষে হাসির খোরাক হয়। ভাবনাগুলো এক এক সময় অহেতুক জটিল হয়ে যায়। অরিত্রকে আর বেশিক্ষণ জলের কল্পনা করে বুকে তেষ্টার উপদ্রব সইতে হলো না। এক অল্প বয়সী মেয়ে হাতে ট্রে নিয়ে আসছেন, রোগা রোগা চেহারা, গায়ের রং বেশ ফর্সা, মেরুন রঙের শাড়ি, মুখে হাসি। অরিত্রদের সামনে এসে মিষ্টি করে হেসে বললেন, মাসিমা কেমন আছেন? অরিত্রর মা হেসে বলল, ভালো আছি বৃষ্টি, তুমি কেমন আছো? ভালো। মেসোমশাই ভালো তো? অরিত্রর মা হেসে মাথা নাড়িয়ে অরিত্রর বাবার কুশল বোঝালেন। অরিত্রর দিকে ট্রে বাড়িয়ে ধরে বৃষ্টি নামের হাসি মুখ মেয়েটি বলল, নাও ভাই। অরিত্র বিনা দ্বিধায় গ্লাসটা তুলে বেশ খানিকটা খেয়ে নিল। বৃষ্টি বলল, আহা, খুব তেষ্টা পেয়েছিল বুঝি? যেটা বোঝাতে চাইছিল না অরিত্র সেটাই যে বুঝে ফেলল এরা। অরিত্র ভেজা গলায় আরেকবার ঢোক গিলে হাসল। ওরা যে সোফায় বসেছিল তার উল্টো দিকের একটা লম্বা চৌকিতে একে একে জড়ো হচ্ছে অনেকে। মোটাসোটা এক বয়স্ক ভদ্রমহিলা এসে বসলেন, তারপর বিভিন্ন বয়সের মহিলারা। ঘরে লোকের ভিড় ক্রমশ বাড়ছে, সবার চোখ অরিত্রর দিকে স্থির। অরিত্রর মনে হচ্ছিল ও বুঝি দর্শনীয় কোনো বস্তু বা একটা বিরল প্রজাপতির প্রাণী। বৃষ্টি নামের মেয়েটার সঙ্গে অরিত্রর মায়ের যে ভালো আলাপ আছে তা বোঝা যাচ্ছে, কারণ অরিত্র একবার টেরিয়ে দেখে নিয়েছে। বৃষ্টি একটা টুল নিয়ে অরিত্রর মায়ের কাছে বসে নিচু স্বরে কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ এভাবেই চলতে থাকার পর চেয়ারে বসা দুই ভদ্রলোকের মধ্যে টাক মাথা ভদ্রলোক হঠাৎ করে জিজ্ঞেস করলেন, তা কি করা হয় অরিত্র? অরিত্র কিছু জানার আগে ওনার পাশে বসা কাঁচা পাকা চুলের ভদ্রলোক বললেন, জানা কথা জিজ্ঞেস করছিস কেন? তুই ওর বায়োডেটা দেখিসনি? টাক মাথা যেন খেপে উঠল। দেখবো না কেন? দেখলে কি জিজ্ঞেস করা যায় না? কাঁচা পাকা চুল তাচ্ছিল্যের হাসি হাসল। মগজ থাকলে কি আর জানা কথা কেউ জিজ্ঞেস করে রে? তোর তো খুব বুদ্ধি, তোর চাইতে বেশি। তাই নাকি? ওই জন্য দরজায় তালা লাগিয়ে চাবি সঙ্গে না নিয়ে গিয়ে জানলা দিয়ে ঘরে ছুড়ে দিয়েছিলি? বেকা হাসি হাসলো টাক মাথা। অরিত্রর দিকে চেয়ে ওর পক্ষ পাওয়ার ভঙ্গিতে বলল, জানলে কি করেছিল? তালা লাগিয়ে উনি তাড়াতাড়ি বেরোতে গিয়ে শেষে চাবিটাই ছুঁড়ে ঘরের ভিতর ফেলে দিল। বলে কিনা বুদ্ধি। কাঁচা পাকা চুল উত্তেজিত হয়ে বলল, আর তুই ডিম এনে ঠোঙা সমেত রান্নাঘরে ছুঁড়ে ফেলছে যেন ফুটবল কিনে ফিরেছেন। কে বলল আমি ডিম কিনে ছুঁড়ে ফেলেছি? তোকে কে বলল আমি চাবি ছুঁড়েছি? অরিত্র কার দিকে তাকিয়ে কি প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছিল না। হাসতেও ভয় করছে। এদের যা চড়া মেজাজ, যদি হুট করে অরিত্রর উপরই চড়াও হয়। ও পাশ থেকে মহিলা কণ্ঠ ধমকে উঠল, বিশু যিশু, তোরা থামবি? ভাইজির বিয়ের জন্য এসেছিস না দাঙ্গা করতে? তোদের এবার। আহা ঠিক আছে ঠাম্মা, বলল সেই লম্বা চওড়া ভদ্রলোক যাকে ঢুকতেই দেখেছিল অরিত্র। তারপর অরিত্রর দিকে ফিরে বলল, আসলে ভিতরে ওরা সব একটু খাওয়ার আয়োজন করছে, তাই একটু দেরি হচ্ছে। আমি মেয়ের পিসেমশাই। তা তোমার ফিউচার প্ল্যানিং কি অরিত্র? নয় সেইটাই শোনা যাক। আমিও তো সেটাই জানতে চাইছিলাম। খামোখা যিশু আমায়। আমি কি? হ্যাঁ। দুজনে নতুন করে রনে নামতে যাচ্ছিল। ভদ্রলোক এবার চোখ পাকালেন। অরিত্রর দিকে ফিরে বললেন, বলো, তুমিই বলো। অরিত্র একবার চারিপাশটা দেখে নিল। কেমন কেমন যেন লাগছে। প্রথমত এরা কে আর কার সঙ্গে কার কি সম্পর্ক তাই ঠিকভাবে বুঝে উঠতে পারছে না। তারপর এমন সর্বসমক্ষে ডিম আর চাবি, চাবি আর ডিম, এই নিয়ে লড়াই বা কবে দেখেছে অরিত্র? এখানে মুখ খুলতেও যে বিপজ্জনক বলে ঠেকছে। কে জানি বাবা, কে কখন কোথা থেকে ঝাঁপিয়েই না পড়ে। তবু গলা পরিষ্কার করে নিয়ে অরিত্র বলল, ওয়েল, ইমিডিয়েট কোনো প্ল্যান সেরকম নেই। আপাতত মার্কেটিংয়ের ফিল্ডেই থাকতে চাই। মেয়ের পিসেমশাই এবার জোরে জোরে হাত নেড়ে বললেন, ওসব শুনে কি করব? মানে বলতে চাইছি বিয়ের পরের প্ল্যান কি? এবার অরিত্র থতমত খেয়ে পাশে বসা মায়ের দিকে তাকালো। বৃষ্টি হাসি হাসি মুখ করে বলল, উনি জানতে চাইছেন বিয়ের পর আলাদা থাকবে না মা বাবার সঙ্গে? মা বাবার সঙ্গে অফকোর্স। অরিত্র একটু গর্ব করেই বলল, অফকোর্স বলে উনি ঠোঁট উল্টালেন।
বললেন, আর আমাদের মেয়ের, ওর যে এত আত্মীয়, এত লোক, তাদের ছেড়ে শুধু তোমার সঙ্গে থাকবে, মানে তোমার আর তোমার ফ্যামিলির সঙ্গে? তোমার কি মনে হয় এ নিয়ম ন্যায্য? তোমরা এই জেনারেশনে নিয়ে কি কিছু ভাবো? তোমরা তো সাম্যে বিশ্বাসী। অরিত্র এ কথার কোনো উত্তর দিতে পারল না, তবে ওর হয়ে উত্তরটা দিল ওই চৌকিতে বসা পৌরা, যাকে এই ভদ্রলোক একটু আগে আম্মা বললেন। কিন্তু তোদের বাড়িতে যদি জামাই এসে ওঠে, তখন তোরা বলবি ঘর জামাই। ঘর জামাই তো আবার শুনতে ভালো লাগে না, কি বলো অরিত্র? তেমন সম্মানেরও নয়। অরিত্র শুধু হাসলো। ওপাশ থেকে একজন বলল, এই ভালো, ঘরে বউ এলে ছেলের মায়ের ঘুম উড়ে যায়। এবার ভাবো ঘরে জামাই এলে মেয়ের মায়ের কি হতো। আমার কিন্তু মোটে ঘুম ওড়েনি, এপাশ থেকে বলল অরিত্রর মা, যিনি কথাটা বলেছিলেন এবার জিভ কেটে হাসছেন। মাঝবয়সী একজন মহিলা ও আরো দুজন হাতে কিছু প্লেট নিয়ে এলো। সামনে টেবিলে নামানো হচ্ছে একে একে প্লেট। একটায় ফিশ ফ্রাই, বড় আকারের চপ গোছের কিছু। অরিত্র আন্দাজ করলো নয় ডিমের ডেভিল, নয় মাংসের চপ। আরেকটায় রসগোল্লা আর পান্তুয়া। আরেকটা প্লেটে বিস্কুট, চানাচুর, পাঁপড়। অরিত্র খেতে ইচ্ছে করছে ঠিকই, কিন্তু এতগুলো অচেনা লোকের সামনে কুচুর মুচুর করে খেতে কেমন যেন লাগছে। আর যেখানে এরা সবাই ওর দিকেই চেয়ে, যেন দেখতে চাইছে ছেলের খাওয়ার ধরন আর রকম কেমন। অরিত্রর মা প্রথমে আপত্তি জানালেন, বললেন, এসব কেন করেছেন দিদি? আমরা মেয়ে দেখতে এসেছি, সেই ফাঁকে না নতুন লোকের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব হলো, কিন্তু তা বলে এসব কেন? সব নিজে হাতে করেছি দিদি, খেয়ে দেখুন। ভদ্রমহিলা বললেন। ওনাকে দেখে বোঝা যাচ্ছে বেশ খাটুনি হয়েছে। মাথা কপাল ঘামে ভেজা, মুখে পরিশ্রমের ছাপ। বোঝা যাচ্ছে এসব তার নিজের হাতে করা। কেন এত পরিশ্রম? তবে খাবো, কিন্তু একটা শর্তে। আপনাদেরকে আমাদের বাড়িতে যেতে হবে। একটা প্লেট তুলে নিয়ে অরিত্রর মা বলল, আরে বিয়ে হয়ে গেলে যাওয়ার আশা তো লাগাই রইল, বললেন পিসেমশাই। অরিত্র মনে মনে ভাবছিল, আর যাই করুক এই ভজকট পরিবারে নয়। কে কখন কোথা থেকে এসে প্রকট হচ্ছে আর কিছু বোঝার আগেই একটা বোমা দেগে দিচ্ছে, এ বুঝছে কেউ ঢোকে? যদিও অরিত্রর মাকে দেখে মনে হচ্ছে এদেরকে তার খুব পছন্দ। অরিত্রকে একটা প্লেটে সব সাজিয়ে ভদ্রমহিলা তুলে দিয়ে বললেন, আমি মেয়ের মা অরিত্র। আজকের সম্বন্ধটা বড় কথা নয়, আসলে বৃষ্টির বাবা মানুষকে আপ্যায়ন করতে ভালোবাসেন। তোমরা এসেছো, সেই উপলক্ষে ওর যত আত্মীয় আছে ও সবাইকে ডেকেছে। বলল একটা গেট টুগেদার হোক, কিন্তু এটা যে বিয়ে পাকা করার ঘুষ এমনটা কিন্তু নয়, বলে উনি হাসলেন। অরিত্রর মা বলল, কিন্তু এবার যে আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে আত্মীয়তা পাকা করতে আমাকে না ঘুষের ব্যবস্থা করতে হয়। আচ্ছা দিদি, ওরা যদি নাও মানে, আমরা কিন্তু সই পাতাবো, ওই আগে যেমন হতো। গঙ্গা জল নিয়ে সই, ও আমার বকুল ফুল, সে আমার করবী ফুল। তা তোমরা একে অপরকে কি নামে ডাকবে আগে ঠিক করো। বলবে ও আমার ট্যাব, ও আমার মোবাইল। বলতে বলতে ভিতরের ঘর থেকে এলো এক অল্প বয়সী মেয়ে। দেখতে বেশ সুন্দর, খোলা চুল, পিঠের কাছে পাক খাচ্ছে। অরিত্রর মাথাও পাক খেলো। একই তবে মেয়ে। ভুরু নাচিয়ে সে একটা পাশে দাঁড়িয়ে রইল, চোখ স্থির রেখেছে অরিত্রর দিকে। অরিত্র ঢোক গিলল। ওর পাশে এসে দাঁড়ালো লম্বা চুলের আরেকটা মেয়ে, কুর্তি আর টাইট জিন্স পরা, বুকের ওপর দুহাত আড়াআড়ি করে রেখে যেন অরিত্রকে মাপছে। অরিত্র হাতে তোলা মাংসের চপে ছোট কামড় দিল। এই দুই কন্যা মনে হয় অরিত্রর জন্য নয়। দু তিনটে খুদে ছুটে বেড়াচ্ছে, তাদের হই হুল্লোড়ে কান পাতা দায়। ওদের মধ্যে সবচাইতে ছোটটাকে লক্ষ্য করছিল অরিত্র। ঝাঁকড়া চুল, হাঁটু ঝুল ফ্রক পরে ছুটে বেড়াচ্ছে ঘরময়। একটা কাপড়ের পুতুল বগল দাবা করে রয়েছে। মুখটা খুব চেনা লাগছিল, বিশেষ করে যখন ছোট ছোট হাত দিয়ে মুখ চেপে হাসছে। কিছুক্ষণ পর আরেকজনের দেখা মিলল। সেও যথেষ্ট সুন্দরী এবং অল্প বয়সী। একটা জরির শাড়ি পরেছে, মাথা দুলিয়ে কথা বলছে আর চোখে দেখে চলেছে অরিত্রকে। ওর মাথা দোলানোর সঙ্গে মেয়েটার কানের দুলের দুলুনি দেখছিল অরিত্র। একবার মনে হলো এ হতে পারে, হয়তো কেউ এগিয়ে এসে এক্ষুনি পরিচয় করিয়ে দেবে। অরিত্র তাকাতে অস্বস্তি হলো, মনে হলো না এও নয়। তবে মেয়ের মায়ের একটা কথা থেকে বোঝা যাচ্ছে বৃষ্টি মেয়ের দিদি। তাই ভদ্রমহিলা বললেন, আমি মেয়ের মা, আর বৃষ্টির বাবা মানুষকে খাওয়াতে ভালোবাসেন। যাক, কিছু তো আন্দাজ করলো অরিত্র, একটু হলেও। কিন্তু প্রায় আধ ঘন্টা যে হতে চলল, কি তার বেশি। তবু যে কাজে এসেছিল তার সমাধা হয় না কেন? আরো কতক্ষণ? পাশে বসা অরিত্রর মা দিব্যি এদের সঙ্গে মেতে গেছে। এখন প্ল্যান করছে এরা পুজোর সময় একসঙ্গে ঘুরতে যাবে। একদল বলছে যাবে রাজস্থান, আরেক দল কাশ্মীর। কি আশ্চর্য, এখনো অরিত্র পাত্রী দেখলো না। এই পাগলের দলে এসে অরিত্রর মাও কি শেষে পাগল হলো? এখন সবচাইতে জোরে যার গলা পাওয়া যাচ্ছে সে হলো অরিত্রর মায়ের।
হেসে হেসে বলছে, আর বলো না গো তোমরা, আমার এমন জমজমাট ফ্যামিলি পেলে আর কিছু লাগে না। আরে শ্বশুরকুল আমার একেবারে শ্মশান, কেউ বেঁচে নেই। আমার দিকটা আছে, কিন্তু আর বলো না, এক একটা বাতে আর পেটের রোগে কাবু। আমি আবার হই হুল্লোড়ে, আমার এসব খুব ভালো লাগে। কি কি বললে, থিয়েটার? ও বাবা, আমার একটা সময় যা নেশা ছিল। অরিত্রর বাবাটা যে একেবারে যা তা। আন্টি, তবে কনফার্ম আমরা নেক্সট সানডে থিয়েটারে যাচ্ছি। হাসির পিকলু মিত্র থাকছে? পিকলু মিত্র? হাসিতে গড়াচ্ছে মা। ওরে বাবা, আমার তো ওকে দেখলেই হাসি পায়। অরিত্র রাগ হচ্ছিল, মনে মনে বলল, তুমি বাড়ি চলো মা, তোমার এত ফুর্তির কারণটা আমি তখন জানবো। ওপাশ থেকে ধ্যান সরাতে অরিত্র দেখে সেই পুচকে মেয়েটা অরিত্রর হাতে ধরা প্লেট থেকে চপের টুকরো তুলে মুখে পুরে দিল। অরিত্র খপ করে ধরল ওর হাত। এই মুখে দেয় না, আমি ভালো একটা দিই। সে হাত ছাড়িয়ে ছুটলো। ভিতরে ঘরে দরজার কাছে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে দেখছে অরিত্র। অরিত্র ভাবলো এর সঙ্গে ভাব জমানো যাক, এই বোরিং বাতাবরণ থেকে কিছুটা তো রেহাই মিলবে। কারণ অরিত্রর মা এখন ঢাকাই আর কাঞ্জিবরমের মাঝের সূক্ষ্ম বিভেদ নিয়ে ব্যস্ত। খুব শিগগির এবার ওদের টপিক ঘুরে যাবে পরশুর সিরিয়ালের এপিসোডে। এরপর হয়তো রান্নার রেসিপি, তারপর অরিত্র মেয়ে না দেখেই ফিরে যাবে। এই মুহূর্তে মেয়ে দেখার বিন্দুমাত্র ইচ্ছে আর অবশিষ্ট নেই অরিত্রর শরীরে। অরিত্র হাত নেড়ে ডাকলো, সে মাথা নাড়ছে। মুখটা যে কি চেনা। অরিত্র কিছুই বুঝতে পারছে না, কারোর সঙ্গে মিল আছে, কিন্তু কার? বাচ্চাটা এবার টুক করে ভিতরে ঢুকে গেল। অরিত্র একটা শ্বাস ফেলল। বাড়ির পুরো জটলাটা চৌকির কাছে জড়ো হয়েছে। সেখানে একেবারে মধ্যমণি হয়ে বসে অরিত্রর মাতাশ্রী, বিশু, যিশু আর পিসে মশাই কেউ নেই। ময়দান ফাঁকা। মেয়ের বাবা মানুষটা ভালো। প্রথমে ছিলেন না, খুব সম্ভব মিষ্টি আনতে বেরিয়েছিলেন, পরে এলেন। সামান্য কিছু কথা বলে উনিও বেপাত্তা হলেন। অরিত্র ভাবছে, ওলি এখন কি করছে? ও তো জানিও না অরিত্র কেমন ফ্যাসাদে পড়েছে। আর শ্রুতি, ও কি ফেসবুকে খোঁজেনি অরিত্রকে? খুঁজে থাকলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট কি আসতো না ওদিক থেকে? নাকি ও ভাবছে বন্ধু হওয়ার অনুরোধটা অরিত্রর তরফ থেকে যাবে? ঘড়ি দেখলো অরিত্র প্রায় 40 মিনিট। তবে কি মেয়ে নেই ঘরে, তাই এরা যা খুশি একটা কিছু করে সময় কাটাচ্ছে? ভিতরের ঘর থেকে মেয়ের বাবার গলা শোনা গেল, তোমরা আর কত সময় নেবে? এবার তো দেখার পর্বটা মিটে গেলেই হয়। হ্যাঁ যাই, বলে ঘরের দিকে এগোলো মেয়ের মা। ওপাশ থেকে এক মহিলা বললেন, পিন্টুর একটু বেশি বাড়াবাড়ি, আর কনক শাস্ত্রী যে টাইম বলবে সেই টাইমের আগে পরে সে কোনো কাজ করবে না। ওদের ফাঁদে পা দিতে আছে, তবে তো জীবন স্লো মোশনে চলবে। জ্যোতিষীগুলোর তো ব্যবসায়ী মানুষকে টুপি পরানো, বলল কেউ একজন। না না, কনক বাবা মহাপণ্ডিত লোক, শাস্ত্রজ্ঞান আছে, উত্তর দিল কেউ। এই মিশ্র আচরণে সংস্কারে অরিত্র হাঁপিয়ে উঠছিল। মনে হচ্ছিল কত তফাৎ ওদের সঙ্গে এদের। এরা সবাই খুব কথা বলে, প্রায় এক নাগারে, বেশ জোরে জোরে। গল্পের বিষয় শুধুই বিনোদন, এর বাইরে জগৎ সম্পর্কে এরা ভাবে না। জ্যোতিষীর মতে এরা ওঠা বসা করে, মানে জ্যোতিষী শাস্ত্রে বিশ্বাসী। মেয়েও নিশ্চয়ই তাই। এত সব অমিলকে কি মেলানো যায়? অরিত্র যে 40 মিনিট অযথা নষ্ট করলো শুধু কোন জ্যোতিষী কি বলছে তার জন্য। এদের কাছে সময়েরও কোনো মূল্য নেই। ওদের কাজের সময় কখন হবে তা আবার অন্য কেউ ঠিক করবে। এখন বেশ বিরক্ত লাগছে অরিত্রর, তবে মনটা সরল সেই বাচ্চাটাকে দেখে। হাঁটুর কাছে ছোট ছোট দুটো হাত রেখে পুচকে মেয়েটা দাঁড়িয়ে। অরিত্রর গাল টিপে দিল, ফোলা ফোলা গাল, কুচকুচে কালো চোখের মণি, রেশম রেশম চুল, হাতের উপর দুধ বালা। আঙ্কেল, বলে সে বড় বড় চোখে চাইল অরিত্রর দিকে। অরিত্র মাথা ঝুঁকিয়ে বলল, কি গো? তোমার নাম কি গো? অরিত্র হেসে ফেলল, বলল, হাই, আমি অরিত্র। অ্যান্ড হোয়াট ইজ? অরিত্রর কথা শেষ হওয়ার আগেই সে মুখে হাত দিয়ে হেসে বলল, তাই বুঝি? তারপর ছুটে পালালো ভেতরের ঘরে। অরিত্রর বুকটা ধক করে উঠল, যেন হুড়মুড় করে পড়ল অরিত্র। বহু দূর থেকে যেন শুনতে পাচ্ছে কারো হাসি, সেই ওড়না উড়িয়ে যাওয়া পারফিউমের গন্ধ। অরিত্র তো শুধু নামটাই বলেছিল, আর আজ এখনো যে তাই। পাশের থেকে ওরা কোনো একটা কথায় হো হো করে হেসে উঠল। অরিত্রর বুকে যে ড্রাম বাজছে। পর্দার সামান্য দোলায় অরিত্রর বুকের ভিতর ধাক্কা খেলো, দম বুঝি আটকে গেছে। আচমকা এরকম একটা অপ্রত্যাশিত চমক এসে যে মগজের সেট আপ এমন উল্টে পাল্টে রেখে দেবে তা তো আর জানতো না। আর একটা ব্যাপার যেটা লক্ষ্য করছে তা হলো গোলাপি রংটা। সে কবের থেকে এই গোলাপি রংটা তাড়া করে চলেছে ওকে। গোলাপি সিল্কের শাড়ি, গোল্ডেন পার, মোটা একখান বেনি কাঁদবে বুকের কাছে এসে থেমেছে। আর এখন বোঝা যাচ্ছে ওই খুদেকে এত চেনা লাগছিল কেন। সে তার হাঁটুর কাছটায় দাঁড়িয়ে মুখ তুলে বলছে, মামনি, মামনি কোলে।
মেয়ের মা বললেন, না বাবু পরে, তুমি মায়ের কাছে যাও, মাসি এখন ব্যস্ত শোনা। তাকে অরিত্র ঠিক মুখোমুখি বসানোর জন্য একটা চেয়ার আনা হয়েছে। সে বসলো অরিত্রর সামনে। মেয়ের বাবা এতক্ষণ পর আবার এসেছেন। গমগমে গলায় বললেন, অরিত্র, এই হলো মেঘা, আমার মেয়ে। তোমরা এবার দুজনে কথা বলে নাও। অরিত্র ভদ্রলোকের দিকে একবার শুধু তাকালো, তারপর ঢোক গিলল। সকলে ওদের দিকে উদ্গ্রীব হয়েছে। অর্থাৎ এত লোকের মাঝে অরিত্রকে কথা বলতে হবে ওর হবু সঙ্গিনীটির সঙ্গে। এ কি করে সম্ভব? এতজনের মাঝে হয়, আবার কার সঙ্গে? যার সঙ্গে দেখা হচ্ছে এতগুলো বছর পরে। শুধু তাই নয়, এ যে অরিত্রর হৃদযন্ত্রের এমন এক তার, যাতে সামান্য টান পড়লে অরিত্রর চেতনা ওর অবচেতন একসঙ্গে ঝংকার দিয়ে ওঠে। মেঘা, সেই মেঘা যাকে অরিত্র শুধু স্বপ্নে দেখত, যে বাস্তবে এভাবে জীবনের অংশ হওয়ার অধ্যায় হয়ে আসবে, তা কি কল্পনা করেছে কখনো? এ কি সম্ভব? মেয়ের মা বললেন, তোমার যা জানার জেনে নাও। অরিত্র মেঘার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। এখনো সে কলেজকালের সংকোচ। কে জানে অরিত্রের কোনো প্রশ্নে এত লোকের মাঝে যদি সে ফিক করে হেসে বলে, তাই বুঝি? শুধু কি তাই, ওকে সামনে দেখে বুকের ভিতর যে হারে হাতুড়ি পড়ছে, তা না থামলে অরিত্র স্বাভাবিক হতেও যে পারবে না। বহু দিনের ভালো লাগার মানুষকে এমন অপ্রত্যাশিতভাবে কাছে পেলে নার্ভাস সিস্টেম ভড়কে যায়। মেঘা কিন্তু ভালো গান জানে, জানো অরিত্র? এই মেঘা একটা গান কর না। কি অরিত্র, শুনবে? ওপাশের জটলা থেকে বললেন পৌরা। অরিত্র ঘাড় নেড়ে শুধু হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু মেঘার সঙ্গে চোখাচোখি হওয়ায় বেচারা থমকালো। মেঘা সকলের নজর বাঁচিয়ে ওকে চোখ পাকাচ্ছে, অর্থাৎ গান শুনবে? শক্ত মন্দ নয়। অরিত্র মাথা নেড়ে বলল, থাক, গান দরকার নেই। কিছু জানার থাকলে পিসেমশাই বললেন। অরিত্র বলল, না, আমার কিছু জানার নেই। কিছুক্ষণ মেঘা বসে রইল ঘাড় হেঁট করে। কোলের উপরে বিছানো আঁচলটাকে টান করছে। অরিত্র ওকে দেখছিল অভিভূত হয়ে। মেঘা যে আরও সুন্দর হয়েছে, হয়তো বা আরও গভীর হয়েছে ওর ভাবনা চিন্তা। ও কি কখনো ভেবেছিল অরিত্রকে নিয়ে? কোনো দিন? অরিত্র ছোট শ্বাস ফেলে ওর সামনে রাখা কাঁচের গ্লাসটা তুলে তাতে চুমুক দিল। ওর সেই ছোট হতাশাকে বিস্ময়ের শ্বাস ফেলার শব্দ যেন শুনতে পেল মেঘা। মুখ তুলে চাইল অরিত্রর দিকে। অরিত্র চোখে চোখ পড়তে মেঘা দু চোখের মণি নাকের কাছে এনে জড়ো করতে অরিত্র জোর বিষম খেলো, কাশছে জোরে জোরে। মেঘা বসে নির্বিকার। কে একজন এসে হাত থেকে গ্লাসটা নিয়ে তালুতে চাপড় মারছে। জোরে কানে ফু দিতেই সারা শরীরে কাতুকুতু হতে লাগলো। বেয়াদব কাশিও বাগ মানে না, আর তার ফুয়ের ফোর্সও কমে না। মাথা থাবড়ে থাবড়ে ফোলানো চুল মিয়ে গেল বোধহয়। অরিত্র নিজেকে কল্পনা করতে পারছিল ঠিক ভেজা বেড়ালটার মতনে নিশ্চয়ই দেখাচ্ছে ওকে। কাশি থামার পর নিজেকে বেশ বিধ্বস্ত মনে হচ্ছিল। এই শোচনীয় অবস্থার পর আর কি কথা বলবে? কথা আর হলো না। তবে ওপক্ষ বলল, ফোনে সব জানা যাবে খন। ওদের বাড়ি থেকে বেরিয়ে এক ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিল অরিত্র। কি হলো এসব? অরিত্র তো ভেবেছিল স্মার্টলি বসে থাকবে। যে মেয়ের বাড়ি এত নিয়মকানুনে বদ্ধ, তাকে কাটা কাটা কয়টা কথায় বিদ্ধ করবে, ভালো করে বুঝিয়ে দেবে আধুনিকতা কাকে বলে। আর মেয়ে যে ওর কথার দাপটে ঘাবড়ে যাবে, এমনটাই তো মনে মনে ভাবছিল অরিত্র। যেখানে অরিত্র সুপ্রিম আর সে বেচারি নেহাতি নিরীহ, সেখানে ওকে যে এভাবে যাক সে কথা আর বারবার ভাবতে মোটে ইচ্ছে করছে না। কারণ অরিত্র বুঝতে পারছে কালে চক্রে মেঘা এই আসরে আসতে বাধ্য হয়েছে। এ বিয়ে তোর মোটে সাই নেই। কি করে হবে যে কলেজে একরকম হাসির ছলে নিয়েছিল অরিত্রকে, সে কি আর তাকে সিরিয়াসলি নিতে পারে কখনো? নইলে অমর কি কেউ করে? কখনো চোখ পাকাচ্ছে, কখনো ট্যাড়া হচ্ছে। অরিত্রর ভালো লাগছিল না। ভালোই তো ছিল অরিত্র একটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে, একটা কল্পনার প্রেমিকা যার কাছে অরিত্র মিছে প্রেমের প্রত্যাশা তো করতে পারত। তার সান্নিধ্যের কল্পনায় মিলত দুদণ্ড কল্পনার স্বস্তি। কিন্তু সেসব কেমন করে যেন শিকড় সমেত তুলে দিল বিধাতা। ওপাশ থেকে যখন না শুনতে হবে, তখন কি থাকবে মেঘার চিন্তার মধ্যে এমন ভালো লাগার স্বাদ? মোবাইল বাজতে অরিত্র চিন্তা ছিন্ন হলো। অলির ফোন। মনে পড়লো কাল মেয়েটার গানের প্রোগ্রাম। মোবাইল রিসিভ করে অরিত্র বলল, আরে তোমার কথাই ভাবছিলাম। ওপাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাজে কথা? কেন বাজে কেন হবে? সব খবর রাখি স্যার। ইসিদি বলেছে। কি বলেছে? বলেছে বিয়ের পিঁড়িতে বসার ব্যবস্থা করতে গিয়েছিলে আজকে। তা কেমন হলো হবু প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ? হবু প্রিয়ার সঙ্গে সাক্ষাৎটা যদি ফুটবল স্টেডিয়ামে হতো, তবে মনে হয় আজকের চাইতে বেটার হতো। মানে? আর মানে ছাড়ো। তোমার প্রিপারেশন কেমন? কাল প্রোগ্রাম তো? তুমি আসছো? 100%। তবে কাল দেখা হচ্ছে কেমন? ওকে বাই। ফোন রাখার পর শব্দ করে একটা নোটিফিকেশন এলো। শ্রুতি বন্ধুত্বের আর্জি পাঠিয়েছে। অরিত্র তাতে সাড়া দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে বার্তা ঢুকলো,
হাই, কেমন আছো? তুমি তো খুঁজলে না, তবে আমি দেখছি মানুষের খোঁজ খবর নিতে বেশ ভালো পারি। অরিত্র লিখল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার কথা হামেশাই মনে হতো। তাই কি ভাবতে? মেয়েটা বোকা, ইন্টেলিজেন্ট, বেশি কথা বলে না ওভার স্মার্ট? ওয়েট ওয়েট, তুমি তো কনফিউজড করে দিলে। আমি যে একেবারে অন্য কথা ভেবেছি। কি? মেয়েটা স্বচ্ছ? স্বচ্ছ? হোয়াটস দ্যাট? আই নো বেঙ্গলি, বাট অতটাও না। তা তো বলবো না, এটা তোমাকে বুঝে নিতে হবে। আর আমি তাই ভাবি যেটা বললাম। ওয়েট ওয়েট, আই সার্চ ইট ইন গুগল। কিছুক্ষণ পরের বার্তা, ওয়াও, ইউ থিঙ্ক আই এম ট্রান্সপারেন্ট? আই এম ক্লিয়ার, রাইট? ইয়েস, ট্রান্সপারেন্ট লাইক ওয়াটার। আর জলে যে রং মেশে, জল সেই রঙের হয়ে যায়, জানো তো? জানি, আর সেইটাই চিন্তার। কেন? কারণ, ওয়েল, তুমি ভাববে আমি বুড়োদের মতন তোমাকে জ্ঞান দিচ্ছি। না, ভাববো না, প্লিজ বলো। বি কেয়ারফুল শ্রুতি, দুনিয়া তোমার মতন স্বচ্ছ নয় যে। আই নো, সেই জন্য এমন একজনকে চাই যে আমায় আগলে রাখবে, যে জলকে দূষিত হতে দেবে না। তুমি নিশ্চয়ই এমন একজনকে পাবে শ্রুতি, যে তোমাকে আগলে রাখবে। পাবো? তার মানে তুমি বলতে চাইছো এখনো পাইনি? অরিত্র আর কিছু লিখতে পারছে না। শ্রুতি কি ইঙ্গিত করতে চাইছে তা বোঝা কি খুব কঠিন কিছু? কিন্তু অরিত্র কি লিখবে? এই মেয়েটাকে অরিত্র ভালোবাসে না, আবার খারাপও তো বাসে না। মেয়েটা ওর সঙ্গে প্রথম থেকে ভালো। মেয়েটা বুঝিয়ে দিচ্ছে ওর পছন্দ অরিত্রকে। এমন একজনের মুখের উপর কি বলা যায়, আমি তোমাকে ভালোবাসি না? না, এতটা নির্দয় হতে পারবে না অরিত্র। কিন্তু প্রেম বললে হৃদয়ের যে তন্ত্রীতে টান পড়ে, সে যে মেঘা। ওপাশ থেকে উত্তর না পেয়ে আবার বার্তা ঢুকলো, চিল ইয়ার, कोई टेंशन लेने की जरूरत नहीं, बाय एंड स्वीट ड्रीम, सपने में आकर तुम्हें परेशान करूंगी। সবুজ চিহ্ন নিভে গেল, অর্থাৎ অফলাইন হলো শ্রুতি। অরিত্রর মুডও অফ হয়ে গেল। আজ যেন ঝাঁক ঝাঁক হতাশা পাক খাচ্ছে মাথার উপর। অরিত্রর জীবন ওর ইচ্ছের বাইরেই, একেবারে ঘটনাচক্রেই এখন তিনজনের নারীর সঙ্গে জড়িয়ে। সরাসরিভাবে না হলেও কোনো না কোনো রকম ভাবে তারা তার সঙ্গে নিজেদের যেন পাক খাইয়ে ফেলছে। এর মধ্যে মেঘা যদিও সেভাবে নেই, তবু একেবারেই কি নেই? অরিত্র নিরাশ মন কি এখন ওই আশায় নেই হয়তোবা হ্যাঁ আসবে ওদিক থেকে? আর যদি তাই হয়, তবে শ্রুতি কি অলি এরা কি আর থাকবে অরিত্রর আশেপাশে? অরিত্র ভালোবাসে না অলিকেও। একবারের আলাপে কি প্রেম হয়? হয়তোবা হয়েও থাকতে পারে। মেঘাকে সিঁড়ির মুখে ওই প্রথম দিন দেখেই তো অরিত্র শুধু ওর কথাই ভেবেছিল। তা তো আর হয়নি কখনো। সে কি ছিল শুধুই কাঁচা বয়সের দুর্বলতা? হয়তো তাই। কিন্তু দুর্বলতা যাই থাক, অরিত্র সবল বন্ধুত্বের খাতিরেই গেল অলির গানের প্রতিযোগিতায়। প্রতিযোগী নেহাত কম নয়, প্রায় পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট থেকে এসেছে ছেলেমেয়েরা। প্রত্যেকে ভিন্ন বয়সের। গান কেউ কেউ খুব ভালো গাইল, কেউ মাঝারি গোছের, একেবারে মন্দ নয় কেউই। অলির গান অরিত্র বেশ মন দিয়ে শুনল। আর ওর গান শোনার পর মনে হলো মন দেওয়ার দরকার পড়ে না, মন আপনা হতেই নিবেশিত হয়ে যায় এমন গান শুনলে। অলি সত্যিই ভালো গায়। যদি এই প্রতিযোগিতায় কারচুপি না থাকে, তবে অলি জয়ী হবে, এমনটাই অরিত্র মনে মনে ভাবছিল। আর হলোও তাই। অলিকে বিজয়ী ঘোষণা করে বিখ্যাত শিল্পীদের সঙ্গে গানের সিডি বের করার কথাও বলা হলো। হল থেকে অলি একরকম লাফাতে লাফাতে বেরিয়ে এসে অরিত্রর হাত চেপে ধরল। ইউ আর মাই লাকি চার্ম, তুমি না এলে আমি জিততামই না। ওর হাতের উপর আলতো হাত রেখে অরিত্র বলল, ইউ আর দ্য বেস্ট, আমি না এলেও তুমি জিততে। অলির দুচোখ আনন্দে জ্বলে উঠল, ওর মুখময় আত্মবিশ্বাসের ছটা। অরিত্র, অরি, কিছু বলতে গিয়েও থামলো অলি। কি বলো? তোমার কখনো এমন হয়েছে যাকে যাকে ফার্স্ট দেখে ভালোবেসে ফেলেছো? অলি ওর মুখের দিকে চেয়ে, সে চাউনি যেন উত্তর চাইছে, যেন শুনতে চাইছে, হ্যাঁ দেখেছি। আর সে তুমি অলি, তুমি। কিন্তু কি করে বলে সে কথা অরিত্র? ও কি ভালোবাসে এই সরল মেয়েটাকে, যাকে নির্মমভাবে ঠকিয়েছিল একটা ছেলে? না, ভালোবাসে না অরিত্র। ওর চোখের দিকে চোখ রেখে অরিত্র বলল, মেঘা, আমি আসলে সেভাবে এখনো ভাবিনি। মানে? অলি কিছুক্ষণ স্থির চোখে চেয়ে রইল অরিত্রর দিকে, তারপর স্মিত হেসে বলল, জানি আমি তবে মেঘাকে আমার হয়ে অনেক শুভেচ্ছা জানিও। মুহূর্তে হকচকিয়ে গেল অরিত্র, ভুরু কুঁচকে তাকিয়ে অলির দিকে। মনে একটাই প্রশ্ন, মেঘার নাম অলি কি করে জানলো? সে কথা বোধহয় পড়ে নিল অলি। হেসে বলল, তুমি একটু আগে আমায় অলি বলতে গিয়ে মেঘা বলেছ। বুঝতে পারছি অরিত্র, কেউ তোমার অবচেতন মনে লুকিয়ে থেকে তোমার চেতনার উপর প্রভাব ফেলছে। তবে সে লাকি, এ কথা মানতে হবে। কেন বললে? কারণ তুমি কখনো কাউকে কষ্ট দিতে পারবে না। এমন মানুষ মেলা কি সহজ?
না, সত্যি সহজ না কাউকে কষ্ট না দিয়ে সবাইকে সুখী করে এগিয়ে চলা। অরিত্র জানে ওর জন্য কষ্ট পাবে অলি, হয়তোবা কষ্ট পেতেও পারে শ্রুতি, যদি না ওর অরিত্র প্রতি মোহ নেহাতি খামখেয়ালিপনা না হয়। কিন্তু অরিত্র নিজে ও কি কষ্ট পাবে না একটা হ্যাঁ শুনতে না পেয়ে? ফোন একটা আসবে তা অরিত্র জানতো, কিন্তু তা যে কি বার্তা আনবে তা ছিল সংশয়ের। অরিত্র যদিও ধরে নিয়েছিল ও তরফ থেকে নাটাই শুনতে হবে, কিন্তু অফিসের কাজে ব্যস্ত অরিত্র যখন মায়ের ফোনটা ধরে অতি ব্যস্ততায় উত্তর দিচ্ছিল, তখনও কি জানতো চমক আচমকাই আসে। কানে মোবাইল, অরিত্র চোখ কম্পিউটারে। একটু আগে ইশিকাদি কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছে। লাঞ্চ এখনো করিনি মা, তুমি যা দিয়েছো পিয়নকে দিয়ে গরম করিয়ে তারপর খাবো, এখন রাখি? আরে শোন শোন, উফ আবার কি হলো, আমি বিজি, বাড়ি গিয়ে শুনলে হতো না? ও পরে শুনবি, ঠিক আছে ছোট্ট করে বলছি। মেঘা রাজি আছে, তোর মতটা জানতে চাইছে। তোর বাবা তো মেয়ের বয়স বেশি বলে গাইগুই করছে। আমার তো সবই পছন্দ, এজ ডিফারেন্স নিয়ে আমি ভাবছি না। এত ভালো ফ্যামিলি, অমন মিশুকে, মেয়ে অমন সুন্দরী, কচি মেয়ে বিয়ে, এ হতো আগেকার দিনে। তোর বাপ তো চিরকালে সেকেলে, ও তোর বুঝি দেরি হচ্ছে? ঠিক আছে বাড়ি আয়, তারপর নয় কথা হবে। অরিত্র চেয়ার ছেড়ে উঠে পড়েছে। কি বললে, মেঘা রাজি? অরিত্রর মনে হচ্ছিল ভুল শুনছে। হ্যাঁ রে, তা তোর কি অমত? মানে তোর বাবার মতন যদিও তুই ভাবিস, তবে আমি জোর করব না। না না, আমি তা মোটে ভাবি না, অরিত্র হড়বড়িয়ে বলল। আসলে ওরা বায়োডেটার বয়স টয়স অত কিছু লেখেনি, দিয়েছিল মেয়ের কোয়ালিফিকেশন আর হবিস, তাই। আর মা, হ্যাঁ বল। তুমি ওদের বলে দাও আমার আপত্তি নেই, তাড়াহুড়োর কিছু নেই অরি, বাড়ি এসে নয় ধীরে সুস্থে। আমি রাজি আছি। আচ্ছা তবে বলে দিই ওদের, বিশ্বাস কর আমি এই সম্বন্ধে খুব খুশি। আচ্ছা রাখলাম। অনেকক্ষণ হলো মা ফোন রেখে দিয়েছে, কিন্তু অরিত্র যে এখনো ঘোরে। ভালো লাগা, প্রেম না, এতদিনের সুপ্ত ইচ্ছের পরিণতি প্রাপ্তির উত্তেজনা। সে যাই হোক, অরিত্রর কিন্তু কিছুই যেন বিশ্বাস হচ্ছিল না। মেঘা, সেই স্বপ্নের মেঘা অরিত্রের হতে চলেছে শেষমেশ। এমন কি হয় বিয়ে খুব শীঘ্রই, কারণ মেয়ের বাবা চাকরি সূত্রে মেঘালয়ে থাকেন। তার ইচ্ছে বিয়েটা তাড়াতাড়ি মিটে গেলে ভালো হয়, নইলে মেঘালয় আর কলকাতা করা তাদের পক্ষে বেশ চাপের। এখন তারা মেঘালয় ফিরে গেছেন সপরিবারে। অরিত্রর মনটা টনটন করছে বিরহে। ভেবেছিল বিয়ের আগে যদি কয়েকটা বার দেখা সাক্ষাৎ করা যায়, কিছু কথা চোখের দিকে চেয়ে মনের গভীরতা মাপা। আর একটা কথা খুবই জানতে ইচ্ছে করছে, তা হলো মেঘা কি বরাবর পছন্দ করতো অরিত্রকে? সেই কলেজ বেলা থেকে লজ্জা পেত কি মেয়েটা, তাই স্বীকার করেনি সে কথা কখনো? অরিত্রর একথা মনে পড়ে, বছরের মাঝপথে হুট করেই কলেজ ছেড়ে দিয়েছিল মেঘা। পরে জেনেছিল ওর বাবার বদলি হয়ে গেছে। কোথায় বা কখনো আবার কলকাতায় ফিরবে কিনা এসব অরিত্র আর জিজ্ঞেস করেনি কাউকে। কেন যেন মনটা ভেঙে গিয়েছিল, মনে হয়েছিল থাক না, কি দরকার আবার করে দুঃখ খোঁড়ার। অরিত্রর বাবা অবশ্যই বিয়ে নিয়ে সামান্য বিবাদ তুললেন, বললেন সম্বন্ধ করে সমবয়সীতে বিয়ে এ জন্মে শুনিনি বাবা। লোকে তো বলবে ও প্রেম করেছে। শুনে অরিত্রর মা খানিকটা হাসলেন, তারপর বললেন, তবে আমার গর্ব হবে, আমার যতগুলো বন্ধু আছে তাদের সবকটা ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করেছে। সবাই ভাবে আমি বুঝি মেনে নেব না বলে ছেলে আমার প্রেম করতে ভয় পায়। এবার যদি লোকে ভাবে অরি প্রেম করে বিয়ে করেছে, তাতে আমার মুখ থাকে। তোমার যত সব, আমার কিন্তু মোটে ভালো লাগছে না ব্যাপারটা। কেন বলি, সমস্যাটা কোথায়? বউকে যদি বয়স্ক লাগে, মানে যদি মনে হয় বরের চাইতে বেশি বয়সের, সমবয়সী হলে এমন লাগতেই পারে। মেয়েরা বেশি ম্যাচুয়ার দেখতে হয়, তখন কেমন লাগবে? রাস্তায় বেরোলে মনে হবে দিদি আর ভাইকে নিয়ে বেরিয়েছে। বলো কি? বলে গালে হাত দিলেন অরিত্রর মা। তোমরা এত ভাবো, আর যখন বয়সের চাইতে 10, 12 কি 15 বছরের ছোট মেয়েকে বিয়ে করো তোমরা, তখন লোকে ভাবে না বাবা মেয়েকে নিয়ে বেরিয়েছে? অরিত্রর বাবা খিচিয়ে উঠলেন, কি বলছো কি? এগুলো কি ফেসবুকের গল্প পড়ার প্রভাব? যত সব ডি গ্রেডে লেখা পড়বে আর আজে বাজে বকবে। আমাদের সমাজে যা হয়ে আসছে, তুমি কি বলতে চাইছো সব ভুল? ছেলেদের বয়স বেশি থাকে কারণ তারা অনেক বেশি বয়স পর্যন্ত যৌনক্ষম হয়, যা মেয়েরা হয় না। কথাটা বলতে চাইছিলাম না ছেলের বাপ হয়ে, কিন্তু বলতে হলো। তার মানে বিয়েটা কেবল দীর্ঘ সময়ের যৌন তৃপ্তির জন্য করা, আর কিছু না? এই ভাবো তুমি, 1-2 সন্তানের জন্মের পরেও ভোগ দীর্ঘায়িত করার জন্য এই ব্যবস্থা? আহ বাজে বকো না। তোমার কি মনে হয় এজ ডিফারেন্স যে সব বিয়ে হয়েছে তাতে প্রেম নেই? সে কি নিছকই ভোগ? 100 বার প্রেম আছে। আমি তো বয়সের তফাতের বিয়ের বিরোধী নই, প্রেম থাকলে আবার বয়স কিসের বাধা? কিন্তু তুমি যে কথাটা বললে তা কি সমর্থনযোগ্য? ছেলেদের বেলায় এক, আর মেয়েদের ক্ষেত্রে সব উল্টে যাবে। আর যদি আমার ছেলে হয় তবে এ বিয়ে করবে, বয়সের অজুহাতে এড়িয়ে যাবে না। অরিত্র সব শুনল মুখ বুজে। এ বিয়ে যে ওর কাছে কতটা কি তা কি আর জানে মা বাবা? ওরা অহেতুক লড়ছে। যদিও প্রচণ্ড লজ্জা করছিল মা বাবার সামনে দাঁড়িয়ে এসব আলোচনার মুখোমুখি হতে। মা রেগে গেলে
কিছু খেয়াল আর কিছু খেয়াল থাকে না। বরাবর যুক্তিবাদী অরিত্রর মা, তবে বাবার সঙ্গে এমন বিষয়ে ঝগড়া করতে অরিত্র এর আগে দেখেনি তাকে। বাড়ি থেকে বেরিয়ে অরিত্র হেঁটে চলল লম্বা রাস্তা ধরে। ভাবছে শুধু মেঘার কথা, এর বাইরে কিছু যে ভাবনা আসেই না আজকাল। অরিত্র বিয়েতে নিমন্ত্রণ করেছিল ইশিকাদিকে, অলিকে আর শ্রুতিকে। অরিত্রর অন্যান্য বন্ধুদের মধ্যে শ্রুতি আর অলি ছিল বিশেষ। ওরা এলো। শ্রুতি ওর কানের কাছে ফিসফিস করে বলল, অরিত্র তুমহারা কোই ভাই নেহি হ্যাঁ? অরিত্র হেসেছে। তারপর স্কুলের লাজুক ছেলে মেঘদূতকে দেখিয়ে দিয়েছে। মেঘদূত অরিত্রর ছোটবেলার বন্ধু, লাজুক, ভালো মানুষ গোছের। অরিত্র জানে মেঘদূত ধরে রাখতে পারবে শ্রুতির স্বচ্ছতা। বেচারা বরাবর ঠকেছে। পরীক্ষায় ওর লেখা টুকে অনেকে ওর চেয়ে বেশি নাম্বার পেয়ে ওরই পিঠ ঠুকে বলেছে বেটার লাক নেক্সট টাইম। খেলতে ভালো বলে ফুটবল মাঠে বেইমানির শিকার হয়েছে বারবার। চাকরির ক্ষেত্রেও ঠকিয়েছে অনেকে। খেটে খুঁটে প্রেজেন্টেশন তৈরি করেছে, ক্রেডিট নিয়ে চলে গেছে অন্যে। বসকে বলেছে সব তাদের প্ল্যান। প্রমোশন পর্যন্ত আটকে গেছে ওর সরলতার জন্য। তাই অরিত্র জানে মেঘদূত ঠকতে পারে, কিন্তু ঠকাবে না কখনো। অলি আর ইশিকাদি বসে অরিত্রর বিয়ের মণ্ডপের পাশে। ইশিকাদি নিজের দিদির জায়গাটা নিয়ে নিয়েছে কখন, কিভাবে, তা কেউ খেয়ালও করেনি। মেঘার অরিত্রর গাঁটছড়া বেঁধে দিল এই ইশিকা। অলি ভিডিও করে গেল ওর মোবাইলে। অরিত্র জেনেছে অলি গানের সিডি হিট হয়েছে। আর দুর্গাপুর ফেরা হবে না অলির। এখন হাতে প্রচুর অফার। অলি হয়তো আর পিছন ফেরার সময় পাবে না। কিন্তু অরিত্রর সামনে যে ফুলশয্যার রাত, ফুলশয্যার রাতে অরিত্র বুকের ভেতর ধুকপুক নিয়ে যখন ঢুকলো ওদের ঘরে, তখন মনে হলো ফুলের মাঝে বুঝি অপেক্ষা করছে শকুন্তলা রাজা দুষ্মন্তের জন্য। নিজের মধ্যে রাজা রাজা ভাব নিয়ে অরিত্র ঢুকলো, হাতে গোলাপ ফুল। ইশিকাদি ধরিয়েছে, বলেছে বউ বলে কি প্রপোজ করতে নেই নাকি? আজ রাতে প্রপোজ করবি। অরিত্র বলেছে যদি না বলে। চোখ পাকিয়ে ইশিকাদি বলেছে তুই কি কোনোদিনও শুধরবি না? হাতে গোলাপ ফুলটা নিয়ে খাটের কাছে এসে দাঁড়াতেই মেঘা বলল, ওটা কি হাতে ধরেই থাকবে? অরিত্র নার্ভাস হয়ে হাসলো। মেঘাকে কি ভয় পাচ্ছে অরিত্র? মেঘা একটা পাশ বালিশ টেনে তাতে ভর দিয়ে আধশোয়া হলো। অরিত্রর কাছে এসে বসেছে। তোমার ভাবতে কেমন লাগছে মেঘা, আমরা হাজব্যান্ড ওয়াইফ? বলল অরিত্র। অরিত্রর দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে মেঘা মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে ফেলল। সেই ওর পুরনো ভঙ্গি, যাতে কাবু হয়ে যায় অরিত্র। হাসি থামিয়ে মেঘা বলল, তোমার কি একবারও মনে হয়নি এগুলো কি করে হচ্ছে? আই মিন কাকতালি, ওর তো একটা সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ? অরিত্র যেন আকাশ থেকে পড়ল। বলল, তার মানে তোমার কি মনে হয়? তুমি আমাকে বিয়ে করলে না, আমি তোমাকে, আমরা দুজন দুজনকে? মেঘা আবার হাসছে। আজ্ঞে না, আমি রীতিমতো খান তল্লাশি করে তোমার খবর বের করে তবে এ মিলন হয়েছে প্রভু। অরিত্র একেবারে হতভম্ব। ওর মুখের দিকে চেয়ে মেঘা ওর লম্বা তর্জনী অরিত্রর চিবুক বরাবর ঘুরিয়ে বলল, বলি মগজটা কোথায় রাখো? আলমারির তাকে না মায়ের গয়নার বাক্সে? যখন টুকুস হেসে বলল, তাই বুঝি, তখনও কিছু বোঝনি? অরিত্র দুপাশে মাথা নেড়ে বলল, কে কুট্টুস? হি হি হাসিতে গড়ালো মেঘা। কুট্টুস না টুকুস? আমার দিদির মেয়ে। কি গো তুমি, যেদিন আমায় দেখতে এলে ও তোমায় নাম জিজ্ঞেস করেনি? হ্যাঁ বলেছে। উফ বুদ্ধু, ওটাই তো করছিল। মেঘা টোকা মারল অরিত্রর মাথায়। অরিত্র ওর আরও কাছে এলো, নিবিড় হলো মেঘার সঙ্গে। মেঘা বাধা দিল না, বলল, আর বুঝি শোনার দরকার নেই কিছু? আছে, শুনি আমার মিসেসের গোয়েন্দাগিরি। অরিত্রর গলায় নিজের দু হাতের মালা জড়িয়ে মেঘা বলতে শুরু করলো, বাড়ি থেকে যখন আমার বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে লাগলো, আমার কেমন যেন বিরক্তি লাগলো। মনে হলো যাদের চিনি না জানি না, হুট করে বিয়ে করব কি করে? মনে যে তুমি ছিলে না তাও তো নয়। কলকাতা থেকে মেঘালয়ে আসার পর কত ভেবেছি। ভীতু, সবসময় হেজিটেট করতে থাকা ছেলেটার কথা, যে নিজের নাম বলেছিল আর আমি বলেছিলাম তাই বুঝি। আমার তোমায় খুব ভালো লেগেছিল অরিত্র, কিন্তু ভালোবাসার আগেই আমরা আলাদা হয়ে গেলাম। তারপর আমার মাসির ছেলে বুবুন একদিন ওর অফিস পার্টির ছবি দেখাচ্ছিল, সেখানেও দেখি তোমার ছবি। ব্যাস প্ল্যান ছকে ফেলি। বুবুন তোমার অফিসেরই, ওর ভালো নাম সোহম। ওকে লাগালাম তোমার পিছনে, খোঁজ করলাম তুমি প্রেম টেম করো কিনা, চরিত্র ঘুণ ধরেছে কিনা। সব ক্লিয়ার মেলায় লেগে পড়লাম আমি আর বুবুন মিলে। কলকাতায় ঘটক জোগাড় করা, তাকে আমার ছবি তোমাদের কাছে পাঠানো, এ সবের পিছনে বুবুনের ডেডিকেশন প্রচুর। প্ল্যান আমার হলেও এফর্ট তো ও বেচারাই লাগিয়েছে। আমি কাঠি নাড়িয়েছি মেঘালয়ে বসে বসে। অবাক হয়ে অরিত্র বলল, এত কিছু? জি হ্যাঁ। অরিত্র আরও ঘন হলো মেঘার। ওর কপালে চুমু খেয়ে বলল, ইউ ডোন্ট নো মেঘা হাউ মাচ আই লাভ ইউ। ফিক করে হেসে ফেলল মেঘা। অরিত্রর কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, তাই বুঝি? অরিত্রর বাহুতে মেঘা আটক এখন। দুজনে মগ্ন দুজনেতে। অরিত্রের মন আকাশ যে এখন মেঘাময়। না না, মেঘলা কি আর থাকে?
এখন যে চারিদিক শুধুই রোদ্দুর আর রোদ্দুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।